নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এবং আমি কুণাল ঘোষ কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য পেশ করব, কিছু বক্তব্য আমরা জানাবো। একটা বিস্ফোরক ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন, তারা তো বিজেপির দলদাস হয়ে কাজ করছিলেনই, তার সব নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে তাতে। এবং বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে যা খবর আসছে তাতে বিজেপি যত নিশ্চিত, যত বেশি করে বুঝতে পারছে যে ওরা গোহারা হারতে চলেছে, তত বেশি করে ক্যান্ডিডেটদের, সংগঠকদের, কর্মীদের ডিস্টার্ব করতে এজেন্সি অমুক তমুক। তার সঙ্গে যেটা যোগ হয়েছে, দিল্লির নির্দেশে সিইও মনোজ আগরওয়াল ভোটকে প্রভাবিত করার এতটাই চেষ্টা করছেন, মানে বিজেপি যাতে কোনো রকমে 50 পেরোয় আর কি, মানে 40 থেকে 50 অব্দি যায়, সেই চেষ্টাটা করছেন। এখন তো 30-এর নিচে আছে। তাতে দেখা যাচ্ছে যে নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন আধিকারিক যিনি, তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে সরাসরি বা ভার্চুয়াল কোনো বৈঠক করার কথাই নয়, কারণ তাদের নিরপেক্ষতা এবং স্বাতন্ত্র্য তাতে ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে সিইও এবং সুব্রত গুপ্ত প্রায় 10-12টি বৈঠক করে ফেলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে। সরাসরিও হচ্ছে, ভার্চুয়ালিও হচ্ছে, দুভাবেই হচ্ছে। আমাদের কাছে সব তথ্য আছে, সময় এলে পার্টির তরফ থেকে সবটা প্রকাশ করে দেওয়া হবে। এই বৈঠকগুলোতে পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে, তাদের প্রভাবিত করা হচ্ছে, একই সঙ্গে প্ররোচনা দেয়া হচ্ছে কি না পুরোপুরি বিজেপির হয়ে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে তাদের প্রার্থীরা, তাদের উপর অ্যাকশন নিতে হবে, নানা রকমের অ্যাকশন ব্যতিব্যস্ত করে রাখতে হবে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে জেলাগুলোর উপর পুরো কন্ট্রোল নিতে হবে। মানে এমন ভাবে বলা হচ্ছে যে অবজারভাররা যেন কার্যত ডিএম বা এসপির ভূমিকাতেই তারাই যেন কাজ করছেন। অর্থাৎ যেটুকু যা প্রশাসন ওরা রদবদল করার পরেও আছে, সেটাকে হাইজ্যাক করতে নেমেছে নির্বাচন কমিশন। সেই জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে, যেটা করা নৈতিকভাবে, আইনিভাবে অন্যায়। নিরপেক্ষতার ক্ষেত্রে তো ছেড়েই দিন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ ক্যাডারের সিনিয়র অফিসার অনুরাগ যাদব, কোচবিহারের সাধারণ পর্যবেক্ষক, এই বিষয়ে কিন্তু তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন সামনাসামনি। আবার গতকাল হিমাচল প্রদেশের ক্যাডারের 204 ব্যাচের আর এক কর্মকর্তা শ্রী পালরাসু, সাধারণ পর্যবেক্ষক, যিনি হিমাচলের প্রাক্তন সিইও ছিলেন, পর্যবেক্ষকদের গ্রুপে, কি ইন্টারেস্টিং, পর্যবেক্ষকদের গ্রুপে তিনি জানান যে সিইওর পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক ডাকার বা নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই, কারণ তারা নির্বাচন কমিশন দ্বারা নিয়োজিত। কেবলমাত্র নির্বাচন কমিশনের কাছেই তারা জবাবদিহি করতে পারেন বা করবেন। এই বিষয়টা যখনই তিনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করেন, এটা একটা বচসার চেহারা নেয়, একটা বড় সড়ো চর্চায় চলে যায়। তো উনি বলেন এটা হতে পারে না, পর্যবেক্ষকদের এইভাবে ডেকে এগুলো বলা হবে কেন? শেষ পর্যন্ত সিইও পোস্টগুলো মুছে দেন এবং ওই ব্যক্তিকে গ্রুপ থেকে সরিয়ে দেন। সুতরাং এটা কতটা বোঝা যাচ্ছে যে বহু পর্যবেক্ষক যারা আছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন যে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেন্ট্রাল অবজারভারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সিইও সুব্রত গুপ্ত এবং আরো যারা রয়েছেন তারা তাদের উপর চাপ তৈরি করছেন।
তাদেরকে ডাকছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন, তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন, কখনো সামনে ডেকে পাঠাচ্ছেন, বলছেন তৃণমূল শক্তিশালী, এই জায়গায় তুমি হাইজ্যাক করে নাও, ডিএম হয়ে যাও, এসপি হয়ে যাও, মানে অর্থাৎ তোমরা এমন ভাবে অ্যাক্ট করো যে ডিএমএসপি কে করতে হবে না, কার্যত হাইজ্যাক করে নাও পাওয়ারটা, অ্যাডমিনিস্ট্রেশনটা তোমরাই চালাও। এই গোটা কাজটা এখান থেকে করা হচ্ছে। সিইও মনোজ আগরওয়াল, তার সর্বোচ্চ চেষ্টা চলছে বিজেপিকে একটু 40-এর উপর তুলে 50-এর কাছে যদি নিয়ে যাওয়া যায় তার জন্য, তার বেশি নয়। কিন্তু এই প্রবণতা বিপজ্জনক, এই প্রবণতা উদ্বেগজনক। আমরা তীব্র নিন্দা করছি। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা স্বাধীনভাবে কাজ করুন, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি, কিন্তু সার্বিকভাবে ওরা তো আর নিরপেক্ষ কাউকে থাকতে দেয় না। কিন্তু এইভাবে একেবারে ডেকে ডেকে তাদের সঙ্গে, এবং তারা প্রতিবাদ করছেন, লিখিত প্রতিবাদ করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেই চর্চাগুলো মুছে ফেলে তাকে রিমুভ করে দেয়া হচ্ছে। সব তথ্য প্রমাণ যথাসময়ে আমরা দেব। আমরা শুধু আজকে বলছি যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর বিজেপির পক্ষে পুরোদস্তুর বিজেপি ক্যাডারের মতো কাজ করার জন্য চাপ তৈরি করছেন মনোজ আগরওয়াল। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা এর তীব্র বিরোধিতা করছি। পাশাপাশি বিজেপি নেতারা বাইরের রাজ্য থেকে ঢুকে বাংলায় টাকা বিলি করছেন বলে অভিযোগ আসছে, এবং তার কিছু তথ্য প্রমাণ চলে এসছে। বিভিন্ন রাজ্য থেকে লোক ঢুকিয়েছে, তালডাংরা, বাঁকুড়া, ওড়িশা থেকে কিছু লোক বিজেপি ওয়ার্কার্স, তারা যখন এই টাকা বিতরণ করছিল তখন ধরা পড়েছে। আপাতত তারা থানায় আছে, যখন তাদের আমরা ধরে ফেলি। আমাদের পরিষ্কার বক্তব্য, এই যে একটা নির্বাচিত সরকারের কাঠামোকে এত ট্রান্সফার, এত বদলি, বিজেপির সুপারিশে অফিসার বিভিন্ন স্তরের বসানো, এটা তো মূলত হচ্ছে এইগুলোকে যাতে ওরা স্মুথলি করতে পারে। বাইরের লোক ঢুকবে, ভুয়ো ভোটার ঢোকাবে, টাকা ডিস্ট্রিবিউট করবে, আর্মস ঢুকছে কিনা প্রশ্ন উঠে গেছে। তো ফলে এইগুলোর জন্যই তো পছন্দ মতো লোকগুলোকে সব বসিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে। এটা তো আমরা তখন থেকে বলে আসছি। আর আজ হাতে নাতে ধরা পড়েছে টাকা বিলি করতে গিয়ে। এই গোটাটাই নির্বাচন কমিশন, তারা যেন চোখে ঠুলি গুজে বসে আছেন, তারা নিজেরাই বিজেপির দলদাসের ভূমিকা পালন করছেন। এরপর আমি মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে বলবো তার বক্তব্য রাখতে, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সতীর্থ বন্ধু কুণাল ঘোষকে ধন্যবাদ। তার কথা সূত্র ধরেই শুরু করি। মানে যে বোঝা যাচ্ছে যে বিজেপি, মানে সেন্ট্রাল বিজেপি বঙ্গ বিজেপিকে বিশ্বাস করে না। বুঝতে পেরেছে এদের দিয়ে হবে না, পুরোটা নিজেদের দিয়ে করাতে হবে, নিজেদের লোকজন, লোক লস্কর, পাইক, বরকন্দাজ নামাতে হবে সেন্ট্রাল। ভালো, ফলে তারা সেন্ট্রাল অবজারভার ফাটালো। তাহলে বঙ্গ বিজেপিকে বিশ্বাস করলো না, একটা প্যারানইয়া কাজ করলো যে এদের দিয়ে হবে না, আমরা তাহলে সেন্ট্রাল ফোর্স পাঠাবো, পুরোটা নিজেদের হাতে নিয়ন্ত্রণ নেব। যাদের পাঠালো তাদেরও বিশ্বাস করছে না। তার মানে বাংলার ভোটারকে তারা বিশ্বাস করছে না, নিজেদের পার্টিকে বিশ্বাস করছে না, যে যে সেন্ট্রাল অবজারভার যাদের করে পাঠিয়েছে তাদেরও বিশ্বাস করছে না। এবং ফাইনালি আমরা খুব অবাক হব না যে আমরা যদি এখানকার সিইওকে যদি, মানে মেন ভ্যানিশ কুমার যদি একেও ভ্যানিশ করে দেন, এখানকার সিইও যে আছেন, আপনাকেও বিশ্বাস করি না বলে হয়তো একেও ইরেজ করে দিল। একটা সার্বিক অনিশ্চয়তা, একটা অদ্ভুত প্যারানইয়া বিজেপির মধ্যে, উদ্বেগ, অ্যাংস্ট যত দিন এগিয়ে আসছে, যত তারা প্রচারে ঘুরছেন, তারা বুঝতে পারছেন যে এখানে একটাই নাম পশ্চিমবঙ্গে, একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এইটা যত অনেকেরই যেহেতু এই নির্বাচনের পর রাজনীতি করাটা ঘটি বাটি চাঁটি হয়ে যাবে বিজেপির, ফলে একটা ভীষণ অনিশ্চয়তা বোধ কাজ করছে। কিন্তু যে অনিশ্চয়তা বোধ থেকে তাদের কথা বলা উচিত। আজকে এটা হচ্ছে কোচবিহারের মাথা ভাঙায় দাঁড়িয়ে গোরখপুরের মঠ হাতিয়ে দেওয়া, সম্পূর্ণ একটা মঠ হাতিয়ে দেওয়া বুলডোজার মুখ্যমন্ত্রী নামে খ্যাতেও তিনি আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে বলেছেন উত্তর বিহার।
এটা স্লিপ অফ টাং, এটা জিভের একটা গন্ডগোল, আমরা তা মনে করি না। 1956 সালে এই বাংলা বিহার সংযুক্তিকরণের কথা প্রস্তাব এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং। গোটা বাংলা জুড়ে তুমুল আন্দোলন হয়েছিল। আজকে বিজেপি গোটা উত্তরবঙ্গটাকে উত্তর বিহার করে দিল, বিহারে নিয়ে গিয়ে ফেলে দিল। আমরা জানি এখন গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে বিরাটভাবে চর্চার জায়গা হচ্ছে ডিলিমিটেশন বিল, যেখানে 542 থেকে 850 আসন সিট করা হচ্ছে এবং রাজনৈতিক পর্যবেক্ষক, বিরোধী দল প্রায় সবাই তারা বলছেন যে বিজেপির যেখানে যেখানে জনবসতি এবং ঘনবসতি আছে সেইখান থেকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতকে তাদের গুরুত্ব হ্রাস করানোর জন্যে এবং যে হিন্দি বলয় এবং গোবলয় এদের চাঙ্গা করার জন্য ইলিমিনেশন বিলটা আনা হচ্ছে, যাতে আজীবন বিজেপি ক্ষমতায় থাকতে পারে। এই উত্তরবঙ্গকে উত্তর বিহার করে দেওয়া, এই ছোট ছোট রাজ্যের যে থিওরি বিজেপি বিশ্বাস করে, এটা কি তারই একটা আজকে এই বুলডোজার মন্ত্রী পিলভিট, যিনি পিলভিট ট্রেজারি জালিয়াতি 2026 উত্তরপ্রদেশে সব থেকে বড় ট্রেজারি জালিয়াতির সঙ্গে যার সরকার যুক্ত, যার সরকার পূর্বাঞ্চল করিডর এক্সপ্রেসওয়ে লখনৌ থেকে হাজিপুর পর্যন্ত যে 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 বড় মহাসড়ক যাচ্ছে, হাইওয়ে যাচ্ছে, যার টাকার ঘাপলায় দুর্নীতিতে সরকারের নাম উঠে এসছে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের। আয়ুষ কেলেঙ্কারি আরেকটা কেলেঙ্কারি উত্তরপ্রদেশ সরকারের, এবং শিক্ষকদের নিয়োগ না দেওয়া, প্রায় 69,000 শিক্ষকের চাকরির ভবিষ্যৎ এখনো কোর্টে ঝুলে আছে উত্তরপ্রদেশে। তিনি এখানে এসে আমাদের এক দুদিন জ্ঞান দিচ্ছিলেন যে কি করে সরকার চালাতে হয়, কি করে প্রশাসন চালাতে হয় এবং কি করে বুলডোজারও চালাতে হয়, এনকাউন্টার কাকে বলে। তাহলে আপনি উত্তরবঙ্গকে এনকাউন্টার করতে এসছেন, নর্থ বেঙ্গলকে আপনি উড়িয়ে দেবেন। আপনি এনকাউন্টার হিসেবে স্পেশালিস্ট হিসেবে খ্যাত, তার মানে এখন গোটা উত্তরবঙ্গটা উড়িয়ে নিয়ে গিয়ে আপনি বিহারে নিয়ে যেতে চান। এই যে আপনার এনকাউন্টার থিওরি, আপনাদের সভাপতি আলিপুরদুয়ারে একটি মিটিং চলাকালীন আপনাদের রাজ্যের না, আপনাদের দলের সভাপতি, সর্বভারতীয় সভাপতি, তিনি প্রকাশ্যে একটা মিটিংয়ে জিজ্ঞেস করছেন যে জায়গাটার নাম কি জানো, জায়গাটার নাম কি জানো। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই আলিপুরদুয়ারে মিটিং করতে গিয়ে আলিরাজপুর বলছেন। আপনারা এবার 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 এর যোগসূত্রগুলো মেলান। আপনারা ভাবছেন বিচ্ছিন্ন এগুলো ছুঁড়ে দেওয়া মানুষের হিউম্যান এরর, মানুষের একটা জিভের থেকে বেরিয়ে আসা সাময়িক বিভ্রান্তি। কিন্তু আপনি যখন আপনাদের ওদের আইটির প্রধান যখন বাংলাকে বলেন বাংলাদেশি ভাষা, যখন প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বলেন বঙ্কিম দা, যখন আপনারা বাঙালি মাত্রেই বলতে চান রোহিঙ্গা, যখন আপনাদের বিজেপির এক প্রার্থী যখন আপনারা বলেন ক্ষুদিরাম বসু দেশের ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানতেন না, আরেক প্রার্থী তিনি বলেন, আরেক নেতা তিনি মহাত্মা গান্ধী সম্পর্কে বলেন দেশদ্রোহী, আপনাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বিবেকানন্দ সম্পর্কে বলেন কনফিউজ লেফটিস্ট, একজন বিভ্রান্ত বামপন্থী। এই পুরো প্যারাডাইমটার সঙ্গে যদি আজকে উত্তর বিহারটা মেলান, তাহলে বুঝবেন যে বাংলার প্রতি শুধু বঞ্চনা নয়, বাঙালির প্রতি শুধু অবজ্ঞা নয়, এক ধরনের ঘৃণাবোধ আপনাদের কিরম ভাবে কাজ করছে। এবং বাংলা দখল করার জন্য আপনারা উত্তরবঙ্গকে আপনি উত্তর বিহার বলে চিহ্নিত করছেন। আপনি ইতিহাস জানেন না, 56 সালে বাংলা বিহার সংযুক্তিকরণের ইতিহাস আপনি জানেন না। গোটা কলকাতা রাস্তায় নেমে এসেছিল, সর্বস্তরে প্রতিবাদ হয়েছিল। আপনি এখন বাংলার সঙ্গে বিহারকে অ্যাড করে যুক্ত করে আপনি ওই 850 ডিলিমিটেশন বিলের মধ্যে এটা ঢুকিয়ে বাংলাকে কাঁচি দিয়ে কাটবেন।
আপনি তাহলে সেই রাজনৈতিক দর্জি যে বাংলাকে কেটে কুটে সাফ করে আপনি একটা নতুন কোড বানাতে চাইছেন বা আলখাল্লা বানাতে চাইছেন গেরুয়া রঙের। এই গেরুয়া রঙের আলখাল্লা বাংলাতে আমরা ছোপাতে দেব না। যেভাবে আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যেভাবে ক্ষুদিরাম বসু সম্পর্কে খারাপ কথা বলেন, যেভাবে রবীন্দ্রনাথের জন্মস্থান বোলপুর বলেন, যেভাবে বিবেকানন্দকে বিভ্রান্ত বামপন্থী বলেন, যেভাবে বাংলা ভাষাকে অনুপ্রবেশকারীদের ভাষা বলেন, বাঙালি মাত্রই ঘুষপেটিয়া বলেন, ঠিক সেই একইভাবে আপনারা উত্তরবঙ্গকে আপনারা আজকে এনকাউন্টার করতে চাইছেন। এই মুখ্যমন্ত্রী এই 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 গোরখপুর মঠ হাতানো মুখ্যমন্ত্রী, অনেক অভিযোগ তার নামে রয়েছে, তাদের সরকারের নামে। তো আমি তো আজকে কেবলমাত্র পিলভিট ট্রেজারির কথা বললাম, পূর্বাঞ্চল হাইওয়ের কথা বললাম, আর আয়ুষ কেলেঙ্কারির কথা বললাম। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান না দিয়ে কি করে সরকার চালাতে হবে এখানে এসে এইসব না বলে, আপনার উত্তরপ্রদেশে কতবার আপনি আজান বন্ধ করেছেন, কতবার আপনি সংখ্যালঘুদের উপর টর্চার করেছেন, এই অপ্রাসঙ্গিক এই তথ্যগুলো এখানে না দিয়ে আপনি যেটা করতে চাইছেন, আজকে আপনার মনস্তত্ত্ব, আপনার সাইকোলজি আপনার বক্তৃতার মধ্যে দিয়ে উঠে এসছে। শ্রী অজয় সিং বেস্ট, যিনি যোগী আদিত্যনাথ নামে খ্যাত, তার কথায় এই উত্তর বিহারকে বাংলা থেকে যে হাইজ্যাক করা, বাংলাকে এনকাউন্টার করে দেওয়া, আসলে বাঙালিকে এনকাউন্টার করতে চাওয়া বিজেপির মনোভাব এর থেকে পরিষ্কার বোঝা যায়। এই দুটো কুণাল ঘোষ একটি পয়েন্ট আপনাদের সামনে বললেন, একটি ন্যারেটিভ বললেন, আমি একটি ন্যারেটিভ বললাম। আর আমার এই দ্বিতীয় ন্যারেটিভের প্রসঙ্গে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সামনে পেশ করতে চাই, আপনারা অনুগ্রহ করে সেটা দেখুন। ये मेरा सौभाग्य है कि मुझे आज उत्तर बिहार के उत्तर बंगाल के ये मेरा सौभाग्य है कि मुझे आज उत्तर बिहार के उत्तर बंगाल के প্রশ্ন, সেটা বললাম, আমি পরিষ্কার বললাম। দেখুন, বিজেপি বরাবরই ছোট স্টেটে বিশ্বাস করে, আর যতবার এই পূর্ব ভারত, বিশেষত বাংলা এবং দক্ষিণ ভারত, যতবার বিজেপি ভোট লড়তে গেছে, এবার তারা বুঝতে পারছে যে বাংলা এবং কেরালা তাদের অধরা থাকবে। এই যে বাংলা এবং কেরালা অধরা থাকবে, এটা ডিক্টেটরের প্রাণে লাগছে। একনায়ক কি চান? স্বৈরতন্ত্র কি চায়? হিটলার কি চাইতেন? যে গোটা জার্মানিটা নাৎসিতে ভরে যাক। বেনিতো মুসোলিনি কি চাইতেন? গোটা ইটালিটা ফ্যাসিজমে ভরে যাক। স্পেনের ফ্রাঙ্কো কি চাইতেন? যে তিনি একটা গৃহযুদ্ধ, স্পেনের একটা সিভিল ওয়ার অবধি করে দিয়েছিলেন 1939-এ। তো এরা যারা ডিক্টেটর হন, তারা বুঝতে পারছেন যে এটা কখনোই এই পূর্ব ভারতের বাংলা আর দক্ষিণ ভারত দখল করা তাদের জন্য সম্ভবপর হচ্ছে না। ফলে এই যে উত্তর বিহার এটা নিশ্চয়ই কোনোভাবেই আলোচনার পরিসরে এই কথাটা তাদের ঘরোয়া বৈঠকে উঠেছে যে উত্তরবঙ্গকে যদি বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। কারণ উত্তরবঙ্গে সত্যিই ইসলামপুরের দিকে একটা বিহার বর্ডার আছে, মালদায় একটা বিহার বর্ডার আছে। তাহলে ওইটা যদি পুরোটা হাইজ্যাক করে ওখানে ঢুকে ওখানে একটা ছোট স্টেট করে দেওয়া যায়, বাংলাকে গোটা 3-4 টুকরো করার যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু কোথাও এই হিউম্যান এরর বা মানবিক যে ভুল, তার ভেতরকার গভীর মনস্তত্ত্বকে তুলে ধরে। নেক্সট। বলছি, দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড নিয়ে তৃণমূল তো ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে। আইটি যেটা করছে সেটা অন্যায়। একদিকে এমসিসি চলছে, কোনো গাইডলাইন না মেনেই তিনি আইটি রেড করতে শুরু করেছে। বারবার বলছে, আমরা তো
আমরা তো বারবার বলছি যে বিজেপি বুঝে গেছে তাদের পরাজয়টা নিশ্চিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন যেটা করেছে, টাকা বন্ধ, বাংলা ভাষাকে অপমান, বাঙালিকে অপমান, এখন ভোটার তালিকা থেকে ভোটার বাদ, সেটাও যখন দেখছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অ্যাপিয়ার করছেন সুপ্রিম কোর্টে এবং একটা ঐতিহাসিক অর্ডার বের করে আনছেন। এখন এই ভোটের সময় হাতে গোনা কদিন ভোট বাকি, আমাদের সিনিয়র ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেটদের সামান করা, বাড়িতে রেড করা, আমাদের দক্ষ সংগঠক যারা তাদের বাড়িতে রেড করা, এনআইএ কে জেলায় জেলায় পাঠিয়ে আমাদের পদাধিকারী সংগঠকদেরকে তলব করে কলকাতার অফিসে আসতে বলা বা বাড়ি থেকে তুলে আনার হুমকি দেয়া, এই গোটাটাই হচ্ছে যে স্বাভাবিকভাবে ভোট করতে দেব না। যখন ভোট হচ্ছে, প্রার্থী যখন প্রচারে ব্যস্ত, আপনি ভেবে দেখেছেন কত বড় অন্যায় করছিল দেবাশিস কুমারের সঙ্গে যারা প্রার্থী আমরা এবং যারা নির্বাচনের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত, আপনারা জানবেন যে এই এক্সপেন্ডিচার অবজারভারের এবারের এই কড়াকড়িটা যথেষ্ট বাড়াবাড়ি চলছে এবং এটা হিসাব মানে শুধু আপনি লিখে দিলেন তা নয়, এর এত বিস্তারিত দেয়া হয়েছে এবং এটা আবার আপনাকে অমুক তারিখ অমুক সময়ের মধ্যে জমা দিতে হবে। দেবাশিস কুমারের বাড়িতে সেই কাগজটির থেকে নিতে দিচ্ছে না, রেড চলছে বলে, অর্থাৎ প্রার্থী হিসেবে তিনি সময় মতো হয়তো সেটা জমা করতে পারতেন না, কোনোভাবে পরিস্থিতিটা সামাল দেয়া গেছে। অর্থাৎ একজন প্রার্থীকে আটকে রাখা মানে এই নয় যে শুধুমাত্র তার প্রচার হ্যাম্পার্ড হচ্ছে, কিন্তু অনেক ইলেকশনের টেকনিক্যাল কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন বা হ্যারাস্ট হচ্ছেন বা আটকে যাচ্ছেন বা ডিলেড হচ্ছে। এই সমস্ত কটা কাজগুলো এই ইলেকশন কমিশন চোখের উপর দাঁড়িয়ে দেখছে। এখন ওরা কিছু বলতে পারছে না, ওদের তো বলা উচিত, এখন ইলেকশন চলছে, এগুলো এখন কি হচ্ছে, আপনাদের যদি তদন্ত করার থাকে ইলেকশন পর করবেন না, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কেন্দ্রীয় সরকারের একটা মুখ ইলেকশন কমিশন, তিনি বলছেন যে অমুক সময় অমুক টাইমে অমুক দিনে অমুক সময় যদি আপনি আপনার অ্যাকাউন্টিং এ কাগজপত্র নিয়ে নানি উপস্থিত হতে পারেন এজেন্ট সহ, তাহলে আপনার প্রার্থীপদ ক্যান্সেল হয়ে যেতে পারে। আরেকটা মুখ বলছে, তার নাম ইনকাম ট্যাক্স বা ইডি, তারা বলছে আপনি যদি ঘর থেকে বেরিয়ে ওই সময় ইলেকশন কমিশনে যান তাহলে কিন্তু আপনার প্রার্থীপদ আমি ক্যান্সেল করে দিতে পারি, আপনি যাবেন না। মানে শাঁখের করাত, আপনি ঘর থেকে আপনাকে বেরোতেও দেবে না, আবার ওখান থেকে বলছে এই মুহূর্তে আসতে হবে। এটা এটা ভোটের নামে একটা প্রহসনে পরিণত করতে চাইছে বিজেপি। যেটা আমরা দেখলাম যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তিনি কুচবিহারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নানা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তৃণমূলের তরফে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সেটা নিয়ে আপনার অভিযোগ এনেছেন। না, ওরা তো তাই করছেন, ওরা তো বুঝে গেছেন হারছেন, ফলে সমস্ত রকম নোক দাঁত বার করেছেন, যেগুলো কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা, বাংলার টাকা না দেয়া, প্রতিহিংসা, এগুলো একতরফা তো চললো। তারপর বাঙালি মনীষী, বাংলার মনীষী, বাংলার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্য, সংস্কৃতিকে অপমান চললো। তারপর একটা সময় এলো যখন ভোটার তালিকা থেকে ভোটার বাদের গেল। এবার এখন দীর্ঘদিন ধরে যেটা চালাচ্ছেন সেটার এখন মানসিক হতাশা এবং পরাজয় নিশ্চিত বুঝে এই কুৎসা, প্ররোচনা, হিংসা, ওরা তো চাইছে হিংসা ছড়াতে। কোথাও একটা প্ররোচনা দিয়ে যদি হিংসা ছড়াতে পারে তাহলে সেই ছুতোয় গোটা কয়েক সেন্ট্রাল এজেন্সিকে ঢুকিয়ে তখন মিথ্যা মামলা দিয়ে আমাদের ছেলেপুলেগুলোকে ভোটের আগে ঘরছাড়া করে বসে থাকবে, নোটিশ খাইয়ে বসে থাকবে। তো এইগুলো জেনে শুনে এই অসমের মুখ্যমন্ত্রী বলুন বা ওদের যারা যারা ঘুরছে, অত্যন্ত খারাপ এবং প্ররোচনামূলক কথা বলছে। এবং আমরা বারবার আমাদের কর্মীদের বলছি, কেউ প্ররোচনায় পা দেবেন না, মানুষকে বলুন শান্তিপূর্ণ ভাবে ভোটের মাধ্যমে ওদের জবাব দিতে হবে। খালি আমি এখানে না, এই প্রসঙ্গে আমি সরি ভাই, না, না, সেটা হচ্ছে যে আমি খালি এই প্রসঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি আমাদের জিজ্ঞেস করলেন, আমাদের পক্ষ থেকে কুণাল ঘোষ উত্তর দিলেন। এখন হিমন্ত বিশ্ব শর্মার নামে যাবার যখন কেউ অভিযোগ করে, তখন সেই অভিযোগ যে তার স্ত্রীর 3টে পাসপোর্ট আছে এবং 52,000 কোটি টাকা নাকি বিদেশের ব্যাংকে জমা আছে, তার সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি কিন্তু আবার সেই বিরোধী দলের নেতার বাড়িতে আসাম থেকে সিআরপিএফ এবং পুলিশ পাঠিয়ে দেন, যার গণতন্ত্রের সম্পর্কে মিনিমাম সহিষ্ণুতা নেই। ওনার তো প্রশ্নের উত্তর দেওয়ার কথা। আপনি একটা অভিযোগ করেছেন, আপনি তার আগে অভিযোগ করেছিলেন আসামের ওই অন্যতম একজন বিরোধী নেতা তিনি নাকি পাকিস্তানের এজেন্ট।
তিনি নাকি 3বার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি গেছেন তার ব্রিটিশ স্ত্রী সহ। তা তিনি তো দাঁড়িয়ে উত্তর দিয়েছেন, তিনি তো তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেন। এই যে আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের উত্তর কুণাল দিল। তা আপনার প্রশ্ন, আপনার মানে বিরোধীদের কাজ তো প্রশ্ন করা, আপনি এখানে এসে প্ররোচনামূলক কথা বলছেন। আর আপনার স্টেটে যখন কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি গণতন্ত্রের কোনো ধার ধারেন না। আপনি এখানে এসেছেন আমাদের গণতন্ত্র শেখাতে, যিনি নিজে বিরোধীদের বাড়ি এই আসাম থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ পাঠিয়ে দেন। তা আমি এইসব লোকের কথার, এরা যারা ঘুরে বেড়াচ্ছে, এদের এদের এরা কারা, এদের গুরুত্ব কি? একটা গণমাধ্যম তাকে জিজ্ঞেস করেছে, সেই গণমাধ্যমের নাম করে তাকে বলছে, এই গণমাধ্যমের নাম আমি শুনিনি, কি আমি উত্তর দেব না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন, বলেছে কি বলেনি? তাহলে মানে সে তো গণতন্ত্রের মিনিমাম সৌজন্য সে মানে না। বলছি, আজকে নন্দীগ্রামে না, হেমন্ত বিশ্ব শর্মা আরেকটা হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে মহিলা সংরক্ষণ বিল আটকে গেছে, এটাই আমি বলতে এটাই যাচ্ছিলাম। বোঝা যাচ্ছে যে তৃণমূল মহিলা না, একদম মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি সম্পূর্ণ মিথ্যাচার করছে। মহিলা সংরক্ষণ বিলের মোড়কে ওরা একটা মুখোশধারী আচরণ করে ডিলিমিটেশন বিলটাকে ঢুকিয়ে দিতে গেছিল। সংসদে নরেন্দ্র মোদী পরাজিত হয়েছেন, পরিষ্কার বাংলা ভাষা। আর একটা কথা আমরা খুব ভালোভাবে বলে দিতে চাই, যে মহিলা সংরক্ষণ বিল, এটা আমরা বিজেপির কাছ থেকে শিখব না। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের 1 নম্বর দল, যারা তাদের সর্বস্তরে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, মন্ত্রিত্ব, সাংসদ, দলের পদ, সমস্ত দিক থেকে মহিলাদের অংশীদারিত্ব, প্রতিনিধিত্ব সব থেকে বেশি। বিজেপি যারা নাটক করতে চাইছে, বাংলা থেকে যে কজন সাংসদ আছে লোকসভা এবং রাজ্যসভা, একজনও মহিলা নেই। যেখানে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা তো আনুপাতিক হার আরো বেশি। তারা তো নিজের থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে মহিলাদের জন্য এই সংরক্ষণ বা বেশি প্রতিনিধিত্ব পার্টি নিজের থেকে দিয়েছে। তো বিজেপি রাস্তায় ওই নাটকটা না করে প্রথমে নিজেদের দলে মহিলাদের সংখ্যা বাড়াচ্ছে না কেন? এটা হচ্ছে বেসিক প্রশ্ন। বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখিয়ে দিয়েছেন যে কোনো আইন লাগেনি, কিন্তু সব থেকে বেশি প্রতিনিধিত্ব মহিলাদের তৃণমূল কংগ্রেস দিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। এবং সেটা মানে লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত মমতাদি মহিলাদের সংরক্ষণ এবং মহিলাদের স্বয়ংবরতা এবং স্বশাসনের জন্য যেটা করেছেন, সেটা গোটা ভারতবর্ষে একটা পথিকৃত, একটা নিদর্শন। Today also around 8:30 p.m. Narendra Modi, he will address the nation. Tomorrow he is coming and having so many meetings. Even on 23rd he will come and do so many meetings. Amit Shah will also be camping here. इट्स अ शेम फॉर देम। वो लोग एक महिला मुख्यमंत्री उसको संभाल नहीं सकता, ये प्राइम मिनिस्टर से, होम मिनिस्टर से, पूरा भाजपा का फैमिली में जितना इधर उधर है, सबको सिर्फ एक महिला मुख्यमंत्री ममता बनर्जी को संभालने के लिए पूरा देश का भाजपा लीडर्स उसको बंगाल में आना पड़ रहा है। पिछले 5 इयर्स किधर थे वो लोग? आफ्टर द डिफीट्स ऑफ असेंबली इलेक्शन एंड देन लोकसभा इलेक्शंस, वेयर वर दे? Whether they came here or not, वो लोग क्या किया था बंगाल के लिए? रुपया बंद किया, सब नेगेटिविटी किया। आज इलेक्शन के पहले रेली पैसेंजर बन के यहां पर आ रहा है खाली हाथ। क्या होगा? वो लोग बहुत टिकट खरीदेंगे, बहुत बुकिंग करेंगे, बहुत बुकिंग। बंगाल का जनता एक दिन उसका रिटर्न टिकट कर देंगे, वो है 4th में। They are frequent traveler.
when the election has been come in Bengal, and when they will defeat, they will not come. And you know, as you refer, that the Honorable Prime Minister will address towards the nation today. So always he is maintaining only monologue. There is no dialogue. पिछले 15 बरस से एक भी प्रेस कॉन्फ्रेंस नहीं किया. So he will give his monologue, and people is not at all interested about what he is thinking. उनका मन का माथे में क्या है? What he is thinking? What he wants to say to the nation? Now it's open to all. That it's basically useless. वोट के बाद इलेक्शन के बाद आज के जातीय वहां पर थोड़ा आज तो वो एक भाषण देने वाला है, लेकिन इलेक्शन के बाद वो तो एक नैरेटिव, बेसलेस नैरेटिव वो क्रिएट करने का कोशिश करेगा, लेकिन बंगाल में उसका कोई इम्पैक्ट ही नहीं होगा. क्योंकि बांग्ला बोले दाও. क्योंकि नाना भाषा, नाना मत, नाना पूरी. শেষ করে নিয়ে বাকিটা বলো। হ্যাঁ, তো क्योंकि क्योंकि ये- वो बंगाल में ये जो ममता बनर्जी लेड गवर्नमेंट है और पार्टी है, तो यहां पर तो महिलाओं का जो पार्टिसिपेशन है, रिप्रेजेंटेशन है इन ऑल स्टेजेस, स्टार्टिंग फ्रॉम पंचायत, म्यूनिसिपैलिटी, कॉरपोरेशन, एमएलए, मिनिस्टर, एमपीज, तो पूरा देश में एक नंबर है. ऑल इंडिया तृणमूल कांग्रेस, ममता दीदी ऑलरेडी किया है. तो ये नरेंद्र मोदी जी तो जब वो महिलाओं के बारे में बोलेंगे ना, तो उसका क्या इंपैक्ट होगा? अरे बिल तो बाद में, अब आपने घर में पहले अब करके दिखाइए, भाजपा में करके दिखाइए. आपका पार्टी में, आपका पार्टी तो नॉमिनेशन दिया, कितना दिया? फीमेल कैंडिडेट कितना है आपका? Charity begins at home. तो वो अब जब नाटक करेंगे ना, उसको हमारा जो चितपुर है वहां पर विजिट करना जरूरी है. क्योंकि यात्रा कैसे होता है, यात्रा कैसे होता है, नोटांकी कैसे होता है, तो वो हमारा प्रोफेशनल वो जो है ना चितपुर, वहां पे एक कोचिंग क्लास ये प्रधानमंत्री जी को करना चाहिए. দাদা ইলেকশন কমিশন একটা না এটা বাংলা হয়ে যায়. প্রশ্নটা বাংলায় কর. আজকে প্রধানমন্ত্রী আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এবং আমরা জানি যে গতকাল এই উইমেন রিজার্ভেশন বিল দেখুন, কনস্টিটিউশনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, উনি ভাষণটাই দিতে পছন্দ করেন. উনি তো সাংবাদিক সম্মেলন পছন্দ করেন না, উনি ভাষণ দেন, একতরফা কথা বলে যান, আবার নিজেরটা নিজে বলতে পারেন না, ওনারা সব লিখে দিতে হয়, টেলিপ্রম্পটার, এই ওই তাই. এটার উনি যদি কোনো মহিলা বিল সংক্রান্ত কোনো ন্যারেটিভ তৈরি করতে যান, তাহলে পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব পড়বে না. কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে पंचायत, म्यूनिसिपैलिटी, कॉरपोरेशन, एमएलए, विधानसभा, मिनिस्टर, असेंबली, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সব জায়গায় সারা দেশের মধ্যে সব থেকে বেশি মহিলা প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে. আমাদের এর জন্য কোনো আইন লাগেনি. তো প্রধানমন্ত্রী বিল নিয়ে নাটক করছেন কেন? আপনার নিজের দলে, আপনি নিজের দলে আগে করে দেখান না ইমপ্লিমেন্ট. তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে তো এটা করে দেখিয়ে দিয়েছেন. সারা ভারতবর্ষে আজকে তৃণমূল কংগ্রেস 1 নম্বর মহিলা প্রতিনিধিত্বে, সংগঠনে এবং জনপ্রতিনিধিত্বে. তাহলে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে নাটকবাজি করছেন কেন? আপনার দলে আগে করে দেখান. কজনকে দিয়েছেন? বাংলা থেকে যে কজন সাংসদ আছে বিজেপির, লোকসভা বা রাজ্যসভা, একজনও মহিলা সাংসদ নেই ওদের. তো রাজ্যসভা তো ছিল, আপনারা তো হিসাবে একটা সিট পেলেন, মহিলা দিলেন না কেন? আপনাদের দলে কি মহিলা কম পড়িয়ে আছে? রাত্রদা, সেটা তো আপনার কাছে যোগীকে নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছি। আজ যোগী বক্তব্য রাখতে গিয়ে বলেছে উত্তরপ্রদেশের মাফিয়া গুন্ডাদের উপর গুন্ডাদের চালিয়ে তাদের হারগোল দিয়ে এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছি। এক্ষেত্রেও তাই হবে। টিএমসি কে হুমকি দিয়েছেন, তিনি বলছেন যে 4 মের পর উল্টো বলা শুরু করে দিন, জল দেওয়ারও লোক থাকবে না। এই এক্সপ্রেসওয়েটা যেটার কথা উনি বলেছেন ওটা 340 কিলোমিটার লম্বা. লখনৌ থেকে হাজিপুর অব্দি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা,
কিন্তু উত্তরপ্রদেশের যেটা সরকারি অডিট যেটা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল A&E, সেটা দেখা যাচ্ছে যে এখানে পুরো এইটা করতে গিয়ে এসব মাফিয়া টাফিয়া মুখে মুখে বলছেন, কিন্তু ভেতরে ভেতরে 104 কোটি টাকার একটা আর্থিক অনিয়ম এবং তছরূপের কথা উঠে এসছে। এখন ওখানে তো আর CBI বা ED যাবে না, আর গেরুয়া রং থাকলে তো আরো যায় না, হ্যাঁ, বিরোধী থাকলে যায়। তো এমন এমন রেফারেন্স দিচ্ছেন, মাফিয়া টাফিয়া এখানে মুখে বলছেন। যেমন পিলভিট ট্রেজারি যে জালিয়াতিটা এই 26 সালে ঘটেছে, পিলভিট জেলায় হয়েছে, যে সেটা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি শিক্ষক এবং সরকারি কর্মচারীদের মাইনে বেনামে কর্মীদের ওখানকার ওনার দলের লোকেদের নাম ঢুকিয়ে অ্যাকাউন্ট তছরূপ করা হয়েছে, এটা অভিযোগ। বহু ভুয়ো শিক্ষক পদ সৃষ্টি করে বেতন নেওয়া হয়েছে। তা যারা এই কেলেঙ্কারিগুলো অন্য জায়গায় নিজেদের রাজ্যে করে, তারা এখানে এসে দুর্নীতির কথা বলে, মাফিয়া রাজের অবসানের কথা বলে, আজান বন্ধ করে দেওয়ার কথা বলে, মন্দিরের ঘণ্টার ধ্বনি বন্ধ করে দেওয়ার কথা বলে। আসলে ওরা পশ্চিমবঙ্গকে চাইছে বুলডোজারে ভরে দিতে, বন্দুকের আওয়াজে ভরিয়ে তুলতে। ওই যে মানে যেটা আমরা গ্যাংস অফ মাফিয়া, যাদের উত্তরপ্রদেশের ছবি সিনেমা বানানো হয়, বোম্বে সিনেমা বানায়, বিহারের যে গ্যাংস দিয়ে যে যাদের নিয়ে সিনেমা বানায়, তাদের ওরা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিতে চায়। এবং সেই শ্রেণীটা কারা? এদের সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতি, এরা বাংলার DNA বোঝে না। এরা এখানে এসে এই গুলি চালানোর কথা বলছে, এনকাউন্টার করার কথা বলছে, দুর্নীতির কথা বলছেন, আর এইসব মুখে বলছেন, আর বলছেন বাংলাকে এনকাউন্টার করে দেবো, বাংলাকে আমরা উত্তর বিহার করে দেবো। আনফর্চুনেট। বাইরন বিশ্বাস তিনি বলছেন যে অধীর চৌধুরীর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি, উনি আমার রাজনৈতিক গুরু। ভোটের আগে বাইরন বিশ্বাসের এই ধরনের মন্তব্য। বাইরনের যদি এরকম শেলি বা কিডস গোছের এই ধরনের যদি কোনো আত্মোপলব্ধি হয়ে থাকে, সেটা বাইরনই বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। দিলীপ ঘোষ তিনি বলছেন, ভাই সময় খুব খারাপ হতে চলেছে, উত্তরপ্রদেশের বিভিন্ন মাধ্যমের যে অবস্থা আছে, বাংলায় অবস্থা তার থেকেও না, এটা খুব খারাপ কাজ করছেন ওনারা। আমি বিজেপির এখানকার সাধারণ যে কর্মীরা রয়েছেন তাদের অনুরোধ করব যে প্রত্যেকবার এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, ভোটের আগে আপনাদেরকে একটা উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে, এই এসে গেল, এই এসে তারপর গেল। বলা হয় পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। হ্যাঁ, এবার আপনারা এমন কিছু আচরণ করছেন আপনাদের এলাকায়, যেমন একটা পরিবেশ তৈরি করছেন, ভোটের পর নিউটনের নানা রকম ব্যাপার আছে। তো এখন সেখানে দাঁড়িয়ে তখন আবার একটা কান্নাকাটি শুরু হয় যে পোস্টপোল ভায়োলেন্স, ওরা আমাদের মারছে। আরে যদি এইভাবে আপনাদের নেতারা আসছে, প্ররোচনা দিচ্ছে, গরম করে যাচ্ছে, আর আমরা বারবার বলছি এগুলো করবেন না। রাজনীতিটা উন্নয়নের ভিত্তিতে হোক, যুক্তি তর্কে হোক। এই যোগী বলুন বা দিলীপ ঘোষ বলুন বা বিজেপির আরো যারাই আছে, শুভেন্দু অধিকারী যারা আছে, তারা এই যে উত্তেজক কথাগুলো বলে যাচ্ছেন, 4 তারিখ বিকেলের পর থেকে তৃণমূলের বিপুল জয়ের পর নিজের দলের কর্মীদের পাশে থাকবেন তো? বিজেপির যে কর্মী যোগী আদিত্যনাথের বড় বড় কথা শুনে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন, তিনি 4 তারিখ বিকেলে যোগী আদিত্যনাথকে খুঁজে পাবেন তো? আপনার পাশের বন্ধু কিন্তু এলাকায় তৃণমূল কংগ্রেসই থাকবে, প্রশাসক তৃণমূল কংগ্রেসই থাকবে। ফলে বিজেপি নেতারা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন কাজ করে প্ররোচনা দিচ্ছে। আমি তাও বিজেপি কর্মীদের বলবো, বিজেপি নেতাদের কথায় পা দেবেন না। আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে ভোট করুন। আপনারা তৃণমূল কর্মীদের সঙ্গে আপনাদের নেতারা যে ব্যবহারই করুক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, আমার মুখ্যমন্ত্রী যে স্লোগানটা দিয়েছিলেন, সেই স্লোগানটাই আমরা এখনো 2026-এও ব্যবহার করি। বদলা নয়, বদল চাই। আমরা কোনো পোস্টপোল ভায়োলেন্সে বিশ্বাস করি না, আমরা করবো না। যেখানে যেখানে যদি হয়, সেখানে আমরা আমাদের সাধ্য মতো আমাদের প্রশাসন তো মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরো হাইজ্যাক করে কেড়ে নেওয়া হয়েছে, পুরোটাই কেড়ে নেওয়া হয়েছে। এবার নিশ্চয়ই সেখানে আমাদের দলগতভাবে এর একটা প্রতিরোধ থাকবে, কিন্তু প্ররোচনাটা যেন ওনারা না দেন। হ্যাঁ, দিলীপ ঘোষ এখন ওখানে গিয়ে উনি ওইসব কথাবার্তা বলছেন। আর তাছাড়া আমরা শ্রী চৈতন্যদেবের মানে নীতিতে বিশ্বাসী। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?
কিন্তু তা বলে ভোটের আগে প্রচারে প্ররোচনা দিয়ে যাবেন আর তারপর দায় দায়িত্ব না নিয়ে কর্মীরা নেতাদের খুঁজে পাবেন না, আর তৃণমূল নেতাদেরই পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সব সামলাতে হবে, এটা ঠিক নয়। আজকে কেন্দ্রীয় সরকার ফের 2% দিয়ে ঘোষণা করবে, ঠিক একবারে ভোটের আগে করা হলো। দেখুন, এটা ভোটের রাজনীতির জন্য করেছে। সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, সম্মান করেন, কিন্তু আপনি যদি আনুপাতিক হার এবং শতকরা হারে দেখেন তাহলে বাম জমানা থেকে শুরু করে এখনো পর্যন্ত তৃণমূল সরকার যথেষ্ট পরিমাণ দিয়ে তারা দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর সম্ভবত আরো দেওয়ার ইচ্ছে আছে। কিন্তু যারা এই কাজগুলো করছেন, বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন, তারপর ওখানে গিয়ে এসে আপনারা ডিএ বাড়াচ্ছেন, আর বাংলার 1,96,000 কোটি টাকা, কার্যত 2 লক্ষ মানে কোটি টাকার মতো আপনারা দিচ্ছেন না বকেয়া। এই বকেয়াটা দিন না। এই যে যারা ডিএ নিয়ে আন্দোলন করেন, সিপিএম আর বিজেপি নেতাদের মঞ্চে ডেকে নেমন্তন্ন খাইয়ে, তারা তো দিল্লি গিয়ে ধর্ণা দেওয়ার সময় একবারও কেন্দ্রকে বলেন না যে বাংলার বকেয়াটা দিতে। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো দিচ্ছেন, সুপ্রিম কোর্টে বিষয়টা আছে, এর মধ্যেও দিয়েছেন, আরো দেওয়ার ইচ্ছা আছে। সেই টাকাটা আটকে রাখে কেন্দ্রীয় সরকার, আর কয়েকজনকে দিয়ে ভোটে নির্বাচনী প্রচার করার জন্য, ইস্যু করার জন্য এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। বাংলার মানুষ এটা বোঝেন। আর এতজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তো ঘুরে বেড়াচ্ছেন এখানে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে দিয়ে দিয়েছেন 10 বছরের শাসনকালে, আপনারা একবার জিজ্ঞেস করতে পারছেন না পাশের রাজ্য ত্রিপুরা সেখানে কি হারে ডিএ দেওয়া হচ্ছে? ত্রিপুরাতেও তো বলেছিল পুরো ডিএ আমরা দিয়ে দেবো কেন্দ্রীয় হারে। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ ডিএ দিয়েছেন তার থেকে অনেক কম ডিএ দিয়েছেন ত্রিপুরা সরকার, রাজ্য সরকার। কেন্দ্রীয় হারের সঙ্গে তার বৈষম্য এতটাই, সেটা কল্পনা করা যায় না। তো ত্রিপুরার মতো এই জুমলা তারা বাংলাতেও ঘটাবেন, এটা বলাই বাহুল্য। তাছাড়া অনেক রাজ্যে যারা ডিএ বলছেন, অনেক রাজ্যে ডিএ আছে, পেনশন নেই। কিন্তু এ রাজ্যে কিন্তু সরকারি কর্মচারীদের পেনশন সুনিশ্চিত, তার সঙ্গে ডিএ। ফলে এইগুলোও তো আলোচনায় আসা উচিত। হ্যাঁ, কি বলছিলেন? দমকলে তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিএম, সেখানে 400 পরিবার সিপিএম তৃণমূল থেকে সিপিএম এ জয়েন করলো। দখল হবে কেন? ওরা মানে ওদের তৃণমূলই স্নেহ করে ভালোবেসে যদি কিছু হয়, একটা যদি সিট টিট বাড়ে দিয়েছে, কি আছে, ভালো করেছে। ওই জন্য সেলিম সাহেব ওই হুমায়ুনের মন বুঝতে যাচ্ছিল ডমকল করতে করতে। ওই ভ্যালেন্টাইন্স ডের আগে যে ওই গোপনে হোটেলে সব ডমকল শোনা যাচ্ছিল, তো এখন আমি জানি না, কিন্তু এসব করে কিছু হবে না। ওরা ইয়ে করুক, একটা পার্টি অফিস নিক, সিট না পেলেই হলো। ডমকলটা জিততে পারবে না তো, পার্টি অফিস নিক, ডমকলটা জিততে পারবে। বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। কিছুক্ষণ আগে বিজেপির তরফ সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে বলা হচ্ছে প্রচুর পোস্টাল ব্যালট থেকে আপনারা লুট করে নিয়েছেন। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হার স্বীকার করে নিয়েছে। এই আবার একটা প্যারানোইয়া, আবার আতঙ্ক, আবার ভয়। কারণ বুঝতে পারছেন যে পোস্টাল ব্যালট থেকে তো গণনা শুরু হয়, ওখান থেকে হারটা শুরু হবে বিজেপির। বুঝতে পারছেন, এটাকে বলে আমরা নেব কিভাবে, মানে কিভাবে নেব? পোস্টাল ব্যালট তৃণমূলের কাছে আসবে কি করে, তৃণমূল কর্মীরা নেবে কি করে? পুরোটা তো নির্বাচন কমিশন, তাদের এত রকম অবজারভার, এত ভিডিও, এত কিছু, তারা নিয়ন্ত্রণ করছেন। যত দিন যাবে তত এই হাহাকার ওদের বাড়বে, এক একটা স্টেপ হবে এবং ওরা বুঝতে পারবে যে ওরা ভোটের দৌড়ে নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এই ধরনের বেসলেস কিছু অভিযোগ করছে। কলকাতা পুলিশের কর্মী মোজারুল নামে এক ব্যক্তি বেআইনি ভাবে ভোটার তালিকা সামলাচ্ছেন অফিসে বসে। সরকারি কর্মী, তিনি অফিসে বসে বেআইনি ভাবে পোস্টাল ব্যালট সামলাচ্ছিলেন। এই গোটা বিষয়টা শুভেন্দু অধিকারী টুইট করেন এবং তারপর নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে ইমিডিয়েট এফআইআর করতে। কি বলবেন? কিছুই বলবো না, এফআইআর করুক। আইনের ব্যাপার, এবার কে কাল লোক কি করেছে না করেছে। ওদের পাঠানো পূর্ব মেদিনীপুরের ডিএম, সে কাকে নিয়োগ করেছে, সে কোথায় পোস্টাল ব্যালট তছরূপ করছে, তো এটা পুরোটাই তো বিজেপি প্রশাসন চলছে, সেটাও তো দেখার। হ্যাঁ, আমরাও সব করি না, ঠিক আছে। রাহুল গান্ধী তিরুচিরাপল্লিতে তার হেলিকপ্টার, ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার সার্চ করা ছিল, এখানে সার্চ করা হচ্ছে। কোথায়? তিরুচিরাপল্লিতে।
আমার কিছু বলার নেই মানে হ্যাঁ। আপনারা আশঙ্কা করছেন এ রাজ্য ক্ষেত্রে তার মানে এটা হচ্ছে যে ওরা জানে যে এত হেলিকপ্টার যে ওদের নামছে, হেলিকপ্টার তার মানে খালি লোক আসছে না, আরো যে কি আসছে এইটা ওরা জানেন। সেই জন্যে হেলিকপ্টার দেখলেই তাকে সার্চ করতে বলছে। বিজেপির যে এত নেতারা তাহলে হেলিকপ্টারে যে নামছে, একটা হেলিকপ্টার বা দুটো হেলিকপ্টার তাহলে সার্চ করা হোক এবং গণমাধ্যম নিয়ে গিয়ে সার্চ করা হোক, কি বেরোয় দেখা যাবে। আরে কংগ্রেসের তো এ রাজ্যে এখানে সিবিআই ইডি তল্লাশি হলে পৈশাচিক আনন্দে নাচানাচি শুরু হয়, আর যখন রাহুল গান্ধী বা দিল্লির নেতাদের বিরুদ্ধে যখন এই ধরনের হয় তখন তাদের সব আর্তনাদ শোনা যায়। রাহুল গান্ধীর কোনটা মুখ? একটা মুখে তিনি বাংলায় এসে তৃণমূলকে আক্রমণ করে কুৎসা করে গেলেন, আবার গতকাল মোদীকে হারাবার জন্য তৃণমূলের সহযোগিতা এবং ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তিনি আবার ধন্যবাদ দিচ্ছেন। এত বিভ্রান্তিকর যদি কোনো দল রাজনীতি করতে যায় তো তাদের এসব তো দু একটা ওদের সব ঝামেলা সামলাতে হবে। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলায় বিজেপি এলে 4 মুখ্যমন্ত্রী মিলে সব সীমানা সিল করে দেওয়া হবে। বাংলা, অসম, মেঘালয় আর ত্রিপুরা। অসম, বাংলা, ত্রিপুরা মিলে বাংলাদেশিদের তাড়া। তাহলে এইটাই যদি তাই হয়, এটা যদি ওনার বক্তব্য হয় যে 4 মুখ্যমন্ত্রী এলে বাংলার এই করবেন, তাহলে বাংলায় ভোটের পর একা মমতা বন্দ্যোপাধ্যায় এলে ওই 4টা রাজ্যকে শাসন করতে দেওয়া হোক। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বক্তৃতাতে গিয়ে, যে বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন। হেমন্ত বিশ্ব শর্মার এই কথাটা বলার মানে হচ্ছে বাংলা এবং বাঙালিকে টেনশন ফেলা, যে প্রতিটি জেলায় আসলে একটা করে ডিটেনশন ক্যাম্প করব। এই হচ্ছে এই ক্যাম্প এখানে মুর্শিদাবাদের লোকেদের রাখবো, এটা এই ক্যাম্প উত্তর 24 পরগনার লোকেদের রাখবো, মতুয়াদের এখানে এই ডিটেনশন ক্যাম্পে রাখবো। এইটা হচ্ছে বিজেপির গেম প্ল্যান। তো ত্রিপুরায় তো ওদের সকল ডবল ইঞ্জিন সরকার, তো সেখানে তাহলে কি করে অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ধরা পড়ছে? ওখানে তো রাজ্য সরকারও বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকার, তো তার সঙ্গে তাহলে এতদিন সেটা সামলাতে পারছে না। ট্রিপল ইঞ্জিন, হ্যাঁ, ট্রিপল ইঞ্জিন ওখানে। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। কি বললাম?